সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। বছর ঘুরে আবারও ফিরে এলো ২১শে ফেব্রুয়ারি। ২১ মানে এখন আমাদের বাঙালির জন্য নয়, সারা বিশ্বব্যাপী একটি এমন শব্দ যা শুধুমাত্র আমাদেরকে আন্দোলিত করে না, আন্দোলিত করে মাতৃভাষাভাষীর যারা রয়েছেন, যারা বাংলাকে জানেন, যারা বাংলাকে বোঝেন, সকলকে। এই বাংলার জন্যই আমাদের দেশের তাজা প্রাণ ঝরে পড়েছিল ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি। রক্ত দিয়েছিল সালাম, জব্বার, রফিক, শফিক সহ আরও অনেক তাজা প্রাণ। আর তাই ২১ মানে এখন আমাদের বাঙালিদের জন্য মাথা উঁচু করে দাঁড়াবার দিন। আর সেই সাথে ১৯৯৯ সালে আমাদের বাংলা ভাষা আন্তর্জাতিকভাবে যে স্বীকৃতি পেয়েছে, তাতে করে আমরা বাঙালি জাতি হিসেবে মাথা তুলে আজ দাঁড়িয়ে বাংলায় কথা বলতে পারি আন্তর্জাতিকভাবে। সম্মানিত সুধী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সকালবেলার রোদ্দুরের আয়োজনে। সকল ভাষা শহীদের প্রতি অসংখ্য শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। আর একই সাথে আমরা সমবেদনা জানাচ্ছি গতকাল রাত থেকে যে অগ্নিকাণ্ড ঘটে যাচ্ছে ঢাকার চক বাজারে, সেখানে অনেকগুলো তাজা প্রাণ আমরা হারিয়েছি। ইতিমধ্যেই আমরা ৭০ জনের মতো মানুষের মৃত্যুর খবর পেয়েছি। তো এটি আসলে আমাদের জন্য খুবই শোকাবহ একটি দিন। আজকের এই দিনটিতে আমরা শোকে আসলে নিমজ্জিত সকলের প্রতি অনেক অনেক সমবেদনা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমরা শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন। আজকের এই দিনটি আমাদের জন্য আসলে এখন আর শোকের ছিল না। আমাদের এই মাতৃভাষা দিবসটি এখন আমাদের আনন্দের দিন, স্বীকৃতি প্রাপ্তির দিন। আর এই আনন্দ তখনই দ্বিগুণ হয়ে যায় যখন এই আনন্দের সাথে আরও কিছু প্রাপ্তি যোগ হয়। আজ আমাদের মাঝে এমন একজন মানুষ রয়েছেন যাকে পেয়ে আমরা বাঙালি জাতি হিসেবে, বাঙালি গানের মানুষ হিসেবে সত্যিকার অর্থেই অনেক বেশি আনন্দিত। এবং তার যে প্রাপ্তি, সেই আনন্দ বাংলাদেশের সকল গানপ্রিয় মানুষের কাছে কিন্তু অনেক বড় একটি বিষয়। তিনি আর কেউ নন, তিনি আমাদের বাংলাদেশের গানের জগতের একজন জীবন্ত কিংবদন্তি, অসংখ্যবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এবং সম্প্রতি ২১শে পদক প্রাপ্ত আমাদের কিংবদন্তি সঙ্গীত শিল্পী সুবীর নন্দী। দাদা, শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি। ২১ তো আমাদের অর্জন, না? বিশাল আজকে অর্জন। এই দিনে সমস্ত শহীদদের প্রতি এবং যারা এর সাথে জড়িত ছিলেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। কিন্তু এই একজনের পাশাপাশি আজকে আমাদের বিসর্জনের দিন। আমি মনে করি যে কালকে যখন রাত্রে আমরা দেখছিলাম, তা আমার স্ত্রী বলছিলেন যে তোমার ২১শে পদক প্রাপ্তির জিনিসটা আনন্দটি থাকে না। আমরা দেখছিলাম যে এতগুলি তরতাজা প্রাণ অগ্নিদগ্ধ হলো এবং এটা ভাষায় বোঝানো। তার আগেও অনেক বছর আগে এই জিনিসটা হয়েছিল, কিন্তু আমার দুঃখ লাগে যে আমরা এর থেকে কিছু শিখি নাই। তো আজকে মনে হয় যে আজকে ঠিক ২১শে প্রহরে, যেমনটি ২১কে ঘিরে আমাদের বাংলাদেশের উত্থান, আমাদের সত্যিকার যেটি ২১, তো আজকে মনে করি যে আমরা এই বিষয়ে আমরা সচেতন। সারা বাংলাদেশের মানুষ এর পক্ষ থেকে যারা এই সমস্ত ব্যবসায়ের সাথে জড়িত, তারা গত কয়েক বছর আগের যে ঘটনা, তারপর ছোটোখাটো ঘটনা ঘটে, আজকের ঘটনা মিলে তারা নিশ্চয়ই আজকে যেমন ২১কে হাত উপর রেখে আমাদের বাংলাদেশের আন্দোলন, আমরা মনে করি যে আজকের থেকে আমরা একটি প্রাণ আমরা জোর দিতে দেবো না। যারা এই ব্যবসার সাথে জড়িত, তারা শুধু তারাই কোনো, তাদের কারণে আশেপাশের বিপর্যস্ত আমরা সারা রাত দেখেছি। কাজে এবং দুঃখের বিষয় দাদা, সেই ভয়াবহতা কিন্তু এখনো ছড়িয়ে যাচ্ছে। কাজে কিছুক্ষণ পরপরই নতুন করে অগ্নিকাণ্ডের শুরু হচ্ছে। সবাইকে যারা এই ব্যবসায়, শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও যারা বড় বড় সুরে এই ব্যবসায় জড়িত, তারা নিরাপদ স্থানে এই ব্যবসাটি যেন করে, এই জিনিসগুলো দাহ্য পদার্থগুলো নিরাপদ স্থানে রেখে যেন তারা ব্যবসাটি করে, এই আমাদের সবার পক্ষ থেকে আমরা আমাদের। অবশ্যই দাদা। দাদা, ২১শে ফেব্রুয়ারি মানে হচ্ছে
যে কথাটি বলছিলাম যে 21 মানে এখন আমাদের মাথা তুলে দাঁড়াবার দিন। এখন আর 21 আমাদেরকে সেই শোকাবহ যে একটি সময় ছিল সেখানে নিয়ে যায় না, আমরা একই সাথে আমাদের যেটা অর্জনের বিষয় বললাম না, আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি যারা আপাতত প্রাণ দিয়েছিলেন সারা পৃথিবীতে। অবশ্যই আমাদের বাংলাদেশের এই আত্মাহুতির কারণে কিন্তু সারা পৃথিবীর যারা মাতৃভাষা দিবস তারা উদযাপন করে আন্তর্জাতিক, এটা আমাদের বাংলাদেশের অর্জন। এবং তারা কিন্তু বাঙালি জাতি হিসেবে আমাদেরকে এত সুন্দরভাবে চেনেন যে এই জাতি যারা ভাষার জন্য নিজেদের জীবন দিতেও কার্পণ্য বোধ করেননি। এই জাতি আবার যারা এই দেশ স্বাধীনতার জন্য রক্ত দিয়ে, যুদ্ধ করে রক্ত দিয়ে, সে 1952 সালের 21 থেকেই আসলে উত্থান এবং ছাত্র জনতা যেভাবে করে তাদের কন্ট্রিবিউশন সবসময় এগিয়ে নিয়ে গেছে যে না আমাদেরকে সোচ্চার হতে হবে নিজেদের অধিকার আদায়। আমি 21 সম্বন্ধে আমি বলি আমার ছোটবেলাকার কথা। আমি তো চা বাগানে জন্ম, আমরা যখন হবিগঞ্জে আসলাম তখন 64-65 সনে ওই গানটি আমার ভাইয়ের, আমার ভাই রাতে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। যখন এটা আমরা গাইতাম তখন আমার মনে আছে আমাদের বৃন্দাবন কলেজে আমাদের টিচার ছিলেন অধ্যাপক বশিরুল হক, অধ্যাপক আব্দুল করিম, যারা দেখেছেন তো আমাদেরকে বলতেন, আমরা তো ছোটো তখন স্কুলে পড়ি আমরা, তা গাইতাম কিন্তু ভীষণটা বুঝতাম না যে ওই অনেকজন ভাষা মানে যেরকম বলতে নাকি এটুকুই। কিন্তু আস্তে আস্তে যখন বড় হতে লাগলাম তখন বুঝতে পারলাম যে কী সে আত্মত্যাগ, কী আমাদের অস্তিত্ব। তখন তো পূর্ব পাকিস্তান ছিল তখন, কিন্তু ওই ভিতরে ভিতরে আমরা ওই পুলিশের রক্তচক্ষুর আগে আমরা ভোরবেলা প্রভাত পেরির মতো গান, যখন আস্তে আস্তে বড় হলাম তখন এই গানটাই কিন্তু অনুপ্রেরণা ছিল। তারপর তো মুক্তিযুদ্ধ শুরু হলো, দেশ স্বাধীন হলো, তো এখন বুঝি যে কী আত্মত্যাগ। হ্যাঁ, আমার মনে হয় যে 52-এর ভাষা আন্দোলন বা যদি না হতো বাংলাদেশও স্বাধীন হতো না। তার আগেও ছাত্র জনতার যে আসলে এগিয়ে আসার একটা অনুপ্রেরণা সেটা কিন্তু সেই 52 সালের 21শে ফেব্রুয়ারি থেকেই হয়েছে এবং আমার মনে হয় এখনো ছাত্রদেরকে এই গানগুলো অনেক বেশি অনুপ্রাণিত করে নিজেদের অধিকার আদায়ের। এই গানটা যেমন আমাদের জাতীয় সঙ্গীত, এই গানটি আমাদের মানে বেঁচে থাকার অনুপ্রেরণা আমি মনে করি। এই গানটি যখন গীত হয় আমরা যখন গাই তখন মনে হয় যে আমরা মানে এটা কি একটা জিনিস ছিল, একটি গান, বাপরে বাপ, আর কি আত্মত্যাগ। হ্যাঁ, আসলে রক্তের বিন্দু কণার মাঝেও এটা একটা অন্যরকম আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে আমাদের অহংকারের জায়গা অনেক কিছু, অনেক কিছু। দাদা 21 মানে অর্জন, 21 মানে প্রাপ্তি, আর সেই 21-এর অর্জনের সাথে আপনারও একটি প্রাপ্তি, বিশাল প্রাপ্তি আমি বলবো, যেটি আপনি গতকালই নিজ হাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছেন। তো এই আনন্দটা আসলে আপনাকে আজ কতটা আমি বলবো যে নিজের যে কাজ রয়েছে তার স্বীকৃতি তো নিশ্চয়ই ভালো লাগে। আমি প্রথমেই আমার কৃতজ্ঞতা, আমার শ্রদ্ধা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী এবং সংস্কৃতি মন্ত্রণালয় যারা এর সাথে জড়িত ছিলেন, আমাদেরকে মনোনয়ন করেছেন, নির্বাচিত করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আর আমি মনে করি যে এটি বিশাল প্রাপ্তি। হ্যাঁ, বাংলাদেশ আমাদের প্রজাতন্ত্রে বাংলাদেশ সরকারের একটি দ্বিতীয় বেসামরিক খেতাব, মানে তো যে কোনো প্রাপ্তি কিন্তু অনুপ্রেরণা যোগায়। কিন্তু আমি মনে করি যে এত বড় বিশাল আমার মতো ছোট মানুষের পক্ষে বলে যে ওই গানটা আছে না, এই মনি, এই যে এটুকু বলবো। আমার কাছে ছোটখাটো আমার কি মানে কি আর সাধনা, তবুও যে প্রাপ্তি হয়েছে, যা পেয়েছি আমি। দাদা এই কথাটা যে আপনি বললেন যে এই মনিহার আমার নাহি সাজে, কিন্তু আপনার যারা শ্রোতা রয়েছেন, যারা ভক্তকুল রয়েছেন, তাদের মনের মাঝে কিন্তু অনেক দিনের একটা সুপ্ত বাসনা ছিল যে এই প্রাপ্তিটি আপনার ঝুলিতে আসুক। কেননা বাংলা গানের যে কজন কিংবদন্তি রয়েছেন এবং যাদের গান আসলে আমাদের মনের মণিকোঠায় সবসময় থাকে, সুখে দুঃখে আনন্দে যার গান আমাদের কানে গুনগুন করে বাজে, আমি মনে হয় অবশ্যই দাদা সেই ভক্তকুল কিন্তু অনেক বেশি আজ খুশি। কেননা আমরা সবসময় চাই যে কোনো প্রাপ্তি যেন একজন শিল্পী তার স্বীকৃতি তার জীবদ্দশায়
আমি বলবো পেয়ে যেতে পারে, সে যেন দেখে যেতে পারে তাকে মানুষ কতটা ভালোবাসে, তার যে অর্জন রয়েছে সেই অর্জন তার নিজের হাতে সে গ্রহণ করবে। তো সেই হ্যাঁ, জায়গা সেটা থেকে তো ভক্তদের উদ্দেশ্যে কি বলার রয়েছে আজ? ভক্তদের উদ্দেশ্যে মানে বলি যে আমি যখন যখনই যা কিছু করি আর কি, তো একটা জিনিস হলো যে আমি মনে করি যে লেগে থাকা একটা বড় জিনিস। হ্যাঁ, হিন্দিতে একটা যারা গান বাজনা করে এটা লাগে রহো, মানে লেগে থাকো। এইটি একটা কি পেলাম না পেলাম এটা হিসাব করি না। ব্যাপার হচ্ছে আমার কাছে যে অর্পিত দায়িত্ব, যেটা আমি গান বা ব্যাংকে যখন চাকরি করেছে, যে কাজটি করি আমি মোটামুটি মনোযোগ দিয়ে মনে করি যে এই কাজটি যে কাজটি আমার কাছে অর্পিত হয়েছে সেটাই হয়তো আজকের জন্য আমার জন্য প্রথম, আমার জন্য শেষ। তো সেরকম মনে করি আমি। যেমন আমাদের সত্যদা বলতেন, সত্য শাহ, তো মাইক্রোফোনে কোনো একদিন রেকর্ডিংয়ে বোধহয় আমি একটু এলোমেলো ছিলাম, মানে মনোযোগ দিয়ে গাইছি না আর কি। তখন বয়সও অনেক কম, এটা 70 দশকের শেষের দিকে। তখন সত্য সাহেব বলতেন যে সুবীর দেখো, খুব আস্তে আস্তে সবাই চা খেতে গেছে শ্রুতি স্টুডিওতে, আমাকে এরকম কাঁধে হাতে করছে, এই যে মাইক্রোফোনে আজকে দাঁড়ালে আজকেই মনে করবা যে আজকেই প্রথম, আজকেই শেষ, কালকে তোমাকে নাও ডাকতে পারে। তো এই কথাটা তখন ভেবেই কিন্তু এরপরে যখন গান গাইলাম 2-3টা টেকে, আমরা তো তখন একসাথে গান গাইতাম, তো সমস্ত যন্ত্রশিল্পী আমরা সবাই বাজাতাম, গাইতাম, গানটা ওকে হলো। ওই কথাটা কিন্তু আমার এখনো যখনই যে কোনো কাজ করি, কিন্তু গানের ব্যাপারে যখন আসে তখন সত্যতার কথাটা মানে আমরা অফ ভয়েসে আমরা বলি না, ফিল্মে অফ ভয়েসের গান, এটা মনে করিয়ে দেয়। তো এইটাই বলি যারা গান বাজনা করছেন বা যেখানে আছেন, হ্যাঁ, যে কোনো কাজ আদর্শই মানে আমরা বলি না যে রেসপন্সিবিলিটি নিয়ে কাজটা করা, পারফর্ম উইথ রেসপন্সিবিলিটি। দাদা আমরা জানি যে ব্যাংকে জব কিন্তু মানে খুব সহজ কথা নয়, অনেক প্রেশার, অনেক ঝামেলা, অনেক জবাবদিহিতা, গান এবং এটাই পাশাপাশি। যেমন এখানে ডিসিপ্লিন লয়, ব্যাংকের চাকরিতে যদি লয় ক্ষয়ে যায় বিপদের সম্ভাবনা, গানের বিষয় তাই। সেটাই জানতে চাচ্ছিলাম যে এত মানে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার পরেও আমি 39 বছর বেশি ব্যাংকে চাকরি করি, 39 বছর, এবং সমসাময়িক সাথে সাথে গানও করছি। আমার মনে হয় আপনার গানের যে ক্যারিয়ার সেটিও 40 বা তার অধিক সময়ের হবে। আমার 52 বছর। আমি অফিশিয়ালি গান করি তদানীন্তন সিলেট বেতার কেন্দ্রে, যেটা রেডিও পাকিস্তান সিলেট ছিল, সেখানে আমি আমার বড় ভাই দুজন আমরা তালিকাভুক্ত শিল্পী হয়ে গান করছি। আমার গানের অফিসিয়ালি বয়স হলো 52 বছর। 52 বছর, 52 বছর। দেখি আর কতটুকু যাবে ইনশাআল্লাহ। ঈশ্বরের আশীর্বাদ অনেকদিন আমরা আপনাকে আমাদের মাঝে পাবো, এটি আমাদের প্রত্যাশা। তো এই যে দীর্ঘদিনের যাত্রা, দীর্ঘদিনে আমি যেটা বলছিলাম যে এত গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার পরেও গানটাকে আপনি সমান তালে এগিয়ে নিয়ে গেছেন, এবং প্রাপ্তির যে বিষয়টি থাকে সেটি আসলে এমন না যে প্রাপ্তির আশা নিয়ে আমি গান করিনি। প্রাপ্তি তো দাদা আমি বলবো যে আপনার দর্শকদের ভালোবাসা, যুগ তারা আপনাকে ভালোবাসে, এদের ভালোবাসা। প্রাপ্তি তো নিশ্চয়ই রাষ্ট্রীয় সম্মান, তার আগে 5বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তো এটার পেছনে এগুলির পাওয়ার পেছনে একটা অনুপ্রেরণার জায়গা ছিল আমার মায়ের অবদান। আমি আজকে মাকে খুব স্মরণ করি যে মাই আমার প্রথম গুরু। এমনিতেই কথাই আছে যে মা মানুষের জীবনের প্রথম গুরু, বাবার চেয়ে। তো তাকে স্মরণ করছি, আমার বাবাকে স্মরণ করছি, আমার যারা আমাকে শিখিয়েছেন উস্তাদ বাবরুল খান সাহেব, তারপর লোকগীতিতে পণ্ডিত বিদিতলাল দাস, সাগরউদ্দিন খান সাহেব, তারপর এরপরে যারা যে সমস্ত সঙ্গীত পরিচয়ের কাছে আমরা গান শিখেছি, বা মিউজিশিয়ান যারা আমাদের সাথে বাজিয়েছেন, তারাও আমাদেরকে গাইড করতেন। আজকে তাদের কথা খুব মনে পড়ছে। তবে তাদের ভালোবাসা, তাদের অনুপ্রেরণা, তাদের ছোট ছোট কিছু কথাই হয়তো অনেক বেশি আপনাকে একটি কথা বলি, আমি একটি গান করেছিলাম, কত যে তোমাকে বেশিছে পারো না, আলী হোসেন সাহেবের সুর আর নুরুল ইসলাম বাবুর লেখা। সেখানে শ্রুতি স্টুডিওতে আমি গান করেছি 39 বার আমরা টেক দিয়েছি। আমিও গেয়েছি, হয়তো কখন যন্ত্রশিল্পীতে ভুল হয়েছে। সেখানে গানটা ওকে হওয়ার পরে তখন আব্দুর রহমান সাহেব, খুব বড় বাঁশি বাজাচ্ছেন, বংশী বাদক আমাদের, তিনি আমাকে ডেকে বললেন যে
আমাকে দাদা রাখতো, যদিও উনি আমার বয়সে বলে, খুব সিলেটি ভাষা বলতে পারে। দাদা ওই জায়গাটা আছে না, ওই জায়গাটা দেখুন যে আপনার সুর ঠিক আছে কিনা। এই যে যারা আমাদের সাথে বাজাতেন, আমাদের যখন আমরা বয়সের ছোট, তারা অনেক বড়, এই যে তাদের সহযোগিতা, তো তারাও আমাদেরকে তিল তিল করে আমাদেরকে হেল্প করেছেন, যার ফলে এতটা পথ এসছি আমি আজকে। হয়তো অনেক অর্জন, কারণ এই পুরস্কার আমাকে আরও নতুনভাবে গাওয়ার অনুপ্রেরণা যোগাচ্ছে, এবং আমি মনে করি যে না, সবেমাত্র শুরু। এবং দাদা, আমরা বাংলা ভিশন পরিবার কিন্তু আপনার কাছে আজ কৃতজ্ঞ যে গতকালই আপনি এত বড় একটি অর্জন আপনি পেয়েছেন, এবং সেই স্বীকৃতি পাওয়ার পরে আজ সকালে আপনি আমাদের সাথে রয়েছেন। আমিও কিছু আসলে এই আনন্দটা আরো অনেক বেশি হয়ে যেত। প্রথম আমাকে একদম সকাল ঘুম থেকে উঠে আমি মনে করি যে বাংলা ভিশন আমাকে আমার প্রতি তাদের যে ভালোবাসা, সেটি প্রকাশ করছে। আমরা সত্যিকার অর্থেই আর আমি এই থেকে আমি খুব লাকি যে একদম প্রথম প্রহরে আমি বাংলা ভিশনের এই পর্যায়ে আপনাদের সাথে কথা বলছি, দেশে বিদেশে। আমি খুব খুব খুশি, খুব কৃতজ্ঞ বাংলা ভিশনের কাছে। আপনার কাছে আমরা অনেক কৃতজ্ঞ দাদা, সময় দেওয়ার জন্য। আমরা যে গানটির কথা শুনলাম, যে কত যে তোমাকে বেসেছি ভালো, দুটো লাইন কি শুনতে পারি? ইনফ্যাক্ট আমি আসলে এই গানটি শোনার লোভ সামলাতে পারছি না। এটাও একজন মুক্তিযোদ্ধা গীতিকবি। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয়ে ছেড়ে যদি দেখানো যেত, আমি যে তোমার, তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই গান যে মানে কতবার গাইছি, যতবারই গাই মনে হয় যে গানটি নতুন। আর আমরা যতবার শুনি ততবারই মনে হয় আরো যেন শুনি। এত সুন্দর সুর করেছিল আলু সাহেব, মানে দারুণ, বলার মতো। দাদা, একটা প্রশ্ন করতে চাই, আপনার গায়কী ঠিক প্রথম থেকে নিয়ে এখনো পর্যন্ত একই রকম আছে, একই রকম। এটা কি আসলে অবশ্যই আল্লাহ প্রদত্ত, তো অবশ্যই সৃষ্টিকর্তা না দিলে হয় না, কিন্তু তারপর আপনাদের যে চর্চার বিষয়টা রয়েছে, সেটা আসলে কিভাবে করে আপনারা চর্চা করেছেন যে এখনো পর্যন্ত আপনাদের গলার স্বর, আপনাদের গায়কী একই রকম আছে, যেটা আসলে আমাদের নতুন প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে? আমি বলি যে একটা কথা আছে আর কি, প্রথম জীবনে তার খুব প্র্যাকটিস, এটা সেটা অনেক অনেক দিন করছি আর কি। তারপরে একটা চেঞ্জ ওভার আসে, যেটা হলো যে রেয়াজের সাথে শুনতে হয়, মানে অর্ধেকটা রেয়াজ অর্ধেকটা শোনা, এটা একটা কাহাওয়াতে আছে সবসময়। তো এটা কিন্তু অনেকেই বোঝে না, বলে যে আমি গান আমার গানই করবো, বা আমার ধারার যে গান সেটাই শুনবো না। সব ধারার গান শুনতে হবে, মানে শেখায় অর্ধেক, শোনায় অর্ধেক। তো আমি এটা সবসময় মনে করি, প্রচুর গান শুনি, প্রচুর, সব ধরনের, এটা আমার ধারায় হোক না অন্য ধারায় হোক, আমি সব ধারায়, আমি এই জন্য আমার গ্রহণত কোনো আপত্তি নেই, যেটা ভালো সেটা নেব, ওইখান থেকে একটা ভালো জিনিস নেব, ওইখান থেকে একটা ভালো, সবটা মিলিয়ে একটা করে, এটি একটা মনে হয়। আর রেয়াজ লেগে থাকলে কিন্তু এটা কন্টিনিউ করা যায়। মান্না দা, আমি যতদূর জানি, 86 বছর পর্যন্ত উনি স্টেজে গিয়েছেন, বা 80 দাপটে গান গিয়েছেন, কী করে সম্ভব? তারপর 86 পর্যন্ত উনি লাস্ট রেকর্ডিং করেছেন। লতাজি 70, 79, 80 সাল পর্যন্ত গান, মানে বয়স পর্যন্ত গান করেছেন। তো তারা যদি করতে পারে, নিশ্চয়ই তাদের একটা কিছু টেকনিক আছে। আমি মান্নাদার সাথে আমার এই সুন্দরবন হোটেলে, আমি আর তপজ্যোতিন যখন আসলেন 79 সালে বা 90 সালে, তখন ওকে জিজ্ঞেস করেছিলাম, তখন বলে যে দেখো শুধু গাইলেই হবে না,
ওনারটা শুনতে হবে। তারপর উনি গেয়ে শুনালেন যে এই যে আমি শুনি, আমরা কার গান শুনি, বলে যে এই যে একজন আছেন না হেমন্ত বাবু, আমি হেমন্ত দার কোন গান, তখন বলে তুমি কি যে বলো বুঝে না, ওনার মতো আমি গাইতে পারি সহজ সরল করে। তাহলে দেখো ওই সময় ওই বয়সে উনি আক্ষেপ করছেন যে হেমন্ত মুখার্জির মতো উনি গাইতে পারেন না। তো এটি হলো লেটে, যে তাহলে আমি ধরে নিলাম যে আমি তখন বুঝলাম উনি হেমন্ত বাবুকে শুনেন বা হেমন্ত মুখার্জিকে শুনেন, অন্য কেউ শুনেন। এইটি হলো মানে নিজে শেখা এবং অন্যেরটা অন্যের কাছে গ্রহণ করা, ভালো আগ্রহ। এবং আরেকটা জিনিস হচ্ছে যে খুব পজিটিভ মাইন্ড থাকতে হবে। হলো না আবার গ্রহণ করার ক্ষেত্রে আসলে গ্রহণ করতে এরকম পজিটিভ, আর নিজের গাওয়ার ক্ষেত্রে পারছি না আবার চেষ্টা করে দেখি হবে না কেন, সেটি। আরেকটা জিনিস হলো যে নিজের অবস্থানটাকে ঠিক রাখতে হবে। হ্যাঁ, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ দাদা। আরো অনেক কথা শুনতে চাই আপনার কাছ থেকে, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিব দাদা। প্রিয় দর্শক, আমরা আজ কথা বলছি আমাদের প্রিয় ব্যক্তিত্ব সুবীর নন্দীর সাথে। আমরা আরো অনেক কথা শুনবো তার কাছ থেকে, জানবো আরো অনেক কিছু। তার আগে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে। সকালবেলা রোদ্দুরের আজকের আয়োজনে আমাদের সাথে রয়েছেন আমাদের সঙ্গীত জগতের জনপ্রিয় ব্যক্তিত্ব, আমাদের পছন্দের শিল্পী সুবীর নন্দী। আর সেই সাথে আজ মহান 21শে ফেব্রুয়ারি, আমাদের শহীদ ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকল শহীদদের প্রতি আরও একবার সশ্রদ্ধ সালাম এবং ভালোবাসা জানাচ্ছি। আর সেই সাথে সমবেদনা আমাদের চকবাজারের অগ্নিকাণ্ডে নিহত সকলের প্রতি। আর এই নিহতের সংখ্যা এখন 70 থেকে বেড়ে দাঁড়িয়েছে 78-এ। আমরা মন থেকে চাইব যে এই মৃতের সংখ্যা যেন আর না বাড়ে, এবং যাদেরকে আমরা হারিয়েছি তাদেরকে ফিরে পাওয়া সম্ভব নয়, কিন্তু এরকম প্রাণ যেন আর কখনো ঝরে না যায়, এটিই আমাদের প্রত্যাশা। দাদা, ফিরে এলাম বিরতির পরে। আসলে এক এক করে মৃতের সংখ্যা এভাবে বেড়ে যাচ্ছে, মানসিকভাবে আমরা আসলে ভেঙে পড়ছি। কেননা এই দিনগুলোতে আমরা আসলে চাই না নতুন করে আরও কোনো শোক আমাদের সাথে এসে যুক্ত হোক। অনেক অনেক ত্যাগ তিতিক্ষার পরে কিন্তু আমরা শোকটাকে কাটিয়ে আজ অর্জনের একটি যে আনন্দ আছে সেটি আসলে পালন করছিলাম। কিন্তু আজকে এখন মনে হচ্ছে যে 21-এর শোক, যে মনে হয় আমরা ওই 52-এর যে 21শে ফেব্রুয়ারি এর সাথে আজকের এই অবস্থা ঠিক এরকম। এত আমার চিন্তাই করতে মনে হয় যেখানে চুরিপট্টিতে কী অবস্থা হচ্ছে, বা তারপরে আমরা এর থেকে আমরা শিক্ষা নেব, শিক্ষা নিয়ে আবার আবার সামনে এগোবো। এই তো এত কিছু আমরা অসহায়। দাদা, একটু আমরা পুরনো দিনের স্মৃতি চারণ করি, কেননা আসলে পরিবেশ অনেক বেশি শোকে ভরাক্রান্ত হয়ে যাচ্ছে। দেশে যারা বাইরেও যারা দেখছেন তারাও নিশ্চয়ই অবশ্যই আমরা চাই না যে এর চেয়ে বেশি বাড়ুক। হ্যাঁ, এর চেয়ে বেশি, এবং যারা হাসপাতালে আছেন তারা যেন ভালো হয়ে আসেন, এটা আমরা। তারপর আমরা চলতে হবে। একটা গান আছে না যে সত্যদার হাসতে হবে চলতে হবে, আমার একটা গান আছে, আমরা এগিয়ে যেতে হবে। এনিওয়ে না, তাহলে ওই গানটা থেকে আমরা দুটো লাইন শুনবো। ও, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। জীবনের গল্প এত ছোট নয়, একদিন সে ফুরিয়ে যাবে। হাসতে হবে চলতে হবে, এরে মাঝে বাঁচতে হবে। জীবনের গল্প এত ছোট নয়, একদিন সে ফুরিয়ে যাবে। ওরা যারা চলে গেছেন তাদের স্বজনরা তো নিশ্চয়ই এই শোককে নিয়েই তারা আবার সামনের দিকে এগোয়। এই গানটির রচনা ছিল গাজী মাজহারুল নর, সুরকার সত্যদা। তো মনে করি যে এর মধ্যে আমাদের বাঁচতে হবে, আমাদের শক্তি নিতে হবে, শিক্ষা নিতে হবে। সঙ্গীতাঙ্গনের আসলে এত অসাধারণ সব সৃষ্টি রয়েছে, যে সৃষ্টিগুলো আমাদের জীবনের চলার পথে আসলে গতিময় করে তোলে। নিশ্চয়ই। আমার মনে হয় এই গানটি শুধু একটি গান নয়। না, এটা গান না, এটা একটি
বেঁচে থাকা আর অনুপ্রেরণা। সুন্দর, কথাগুলো খুব সুন্দর, অসম্ভব সুন্দর। এবং অবশ্যই আমাদের আরো একজন জীবন্ত কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ার, যিনি অসংখ্য জনপ্রিয় গান লিখে গেছেন। আরেক কিংবদন্তি সত্য শাহ, আরেক কিংবদন্তি, এরা আমাদেরকে গড়ে তুলেছেন। হারিয়েছি, ওই যে বললাম না, একদিন এটাই প্রথম এটি শেষ, কালকে নাও রাখতে পারে। তো এইরকম ঘটনা। দাদা, ছোটবেলার কথা জানতে চাই যে সেই 52 21শে ফেব্রুয়ারি, তখন আমার তো জন্ম হয়নি, তো পরবর্তীতে যখন ওই যে বললাম ছোটবেলায় 21শে ফেব্রুয়ারিকে নিয়ে, হ্যাঁ, স্কুল জীবন থেকে তো আমরা বুঝতাম না যে এটা গান, বোধহয় ওই ঢাকা শহরে কেউ মারা গেছে, ওইখানে গেছে ভাষা আন্দোলনে গিয়ে, যেটা হয় যে আমরা সব ঘটনা আসলে পুরোপুরি জানা বুঝতে পারলাম কখন, যখন এই 66 আসলে একটা যখন বয়স বাড়লো, 7-8 পড়ি, তখন ঘটনাগুলো জানলাম, আগ্রহ হলো। তখন তো এতটা প্রকাশনা ছিল না, মফস্বলে ছিল। স্যাররা, যদি আমি স্কুলে পড়তাম, কিন্তু কলেজের অধ্যাপকরা আমাদের যখন গান বাজনা করতাম, আমরা ফাংশন করতাম, তখন 21 সম্বন্ধে আমরা জানি, এই ছোটবেলার কাছ থেকে। এবং যখন বেতার থেকে গান গাওয়া শুরু হয়েছে, তখনও নিশ্চয়ই দেশাত্মবোধক গানের প্রতি একটা বিষয় থাকে। এটা আমার মানে আজন্ম দেশাত্ম, আমি এত বেশি গাই নাই, তো দেশের গান গাইতে গেলে মানে একটা আলাদাভাবে একটা মনে অনুরণন সৃষ্টি হয়। তো যখন খুব বাণীটা খুব ভালো থাকে, তখন আরও বেশি। আজ একটু হালকা বাণী তখন তো ওটা হয় না। তো আমি গাওয়ার চেষ্টা করি। যেমন একটা গান এরকম আছে, আজকের দিনে আমি রিলেটেড একটা গান 21শে ফেব্রুয়ারি গিয়েছিলাম। এটি 75 সালে ডিসেম্বর মাসে রফিকুজ্জামান সাহেবের লেখা এবং খন্দকার নুরুল আলম সাহেবের। তোমার জন্যে আমার গান, আমার প্রাণ, আমার সম্মান, তোমারই জন্যে ফসলের স্বপ্ন বোনা, তোমারই জন্যে আগামীর সম্ভাবনা, তোমারই জন্যে এ জনারণ্যে হাসি সোনার স্বদেশ অঙ্গান। হে বীর তোমার জন্যে আমার গান, আমার প্রাণ, আমার সম্মান। এটা 75 সালে গান। এই গানটি কিন্তু আমি, রফিক ভাই আর আবিদ ইসলাম গিয়েছিলাম। এই গানটি একসাথে করেছিলাম, আর সামনে একটা, আমরা 4 জন মনে আছে, আমরা স্মৃতিসৌধে গিয়েছিলাম 75 ডিসেম্বর মাসে। অনেক দিন আমি খুব গাই গানটি। অসাধারণ লেখা। এবং আমরা জানি যে আমাদের শ্রদ্ধেয় রফিকুজ্জামান স্যার, উনি এত সুন্দরভাবে সবসময় দেশের গানকে উপস্থাপন করার চেষ্টা করেন। অসাধারণ। বেতার, টেলিভিশন এবং চলচ্চিত্র পর্যায়ক্রমে 3টি ধাপ পেরিয়ে এসে যখন জনপ্রিয়তার তুঙ্গে, এবং সুবীর নন্দীর গান গাওয়া মানেই হচ্ছে হৃদয়ের গান, ভালোবাসার গান, অসংখ্য আবেগপ্রবণ গান। এই কথাটাই জানতে চাচ্ছি। কঠিন গান গাইয়েছে আমাকে। কালকে আমি একটা নতুন প্রজন্মের যারা আছে তারা ভয় পায়, একটা প্রোগ্রাম শহীদ দিবসকে নিয়ে, তো প্রোডিউসার বললেন যে ফেরদৌসী সাহেব বললেন এই গানটা গাইতো। তো আমাকে গানটা যখন শোনালেন, তখন আমি বললাম যে এটা কবে গেছে, ভুলে গেছে, তারপরে কী করে গাইতে হবে, তারপরে যথারীতি যেটা করি আর কি আমরা করলাম আর কি। তো এত কঠিন কঠিন গান, তবে এখন আমি সহজ করে গাওয়ার চেষ্টা করি, তারপরে হয়ে যায়। এনিওয়ে, এটি 21-এর পদকপ্রাপ্তির উপলক্ষে আমার প্রিয় মানুষ, তারপর প্রিয় শিল্পী বলব, কনক চাপা এত বড় ফেসবুকে একটা লিখেছে আর কি, মানে কি বলে এটাকে, স্ট্যাটাস। তো আমি ফেসবুকে তো বুঝি না, লাইকও দিন একটু দেখি কে কি লিখছে। তো ও যে এত সুন্দর করে লেখলো, যেটি আমি এর এতটা গ্রহণ আমি পাওয়ার যোগ্যতা না, যাই তার মন থেকে এক জায়গায় লিখছে যে আমার খুব হিংসা হয় যে সুবিধার জন্য যখন সঙ্গীত পরিচালক বা সঙ্গীতকাররা সুর করেন, তখন মনে হয় ভালো জিনিসটা শুরু করি, তখন সুবিধাকে ডাক। তো আমি তো জানি আমার গাইতে কত কষ্ট হয়েছে, মানে আমি যে সমস্ত গান, আমার এই দুটি চোখ পাথর তো নয়,
বৃষ্টির কাছ থেকে বন্ধু হতে চেয়ে তোমার হাজার মনের কাছে প্রশ্ন রেখে দিন যায় করতে, তখন আমার বয়স 21-22 বছর। তো ওই বয়সে একজন যুবক তখন ওই আপনার ইয়েতে স্ট্যাটাসে বলছে যে এই জন্য আমাদের হিংসা হয়। ও তো আমার বয়সে অনেক ছোট, তো এইটা আর কি ছোট বয়সে কিন্তু অনেকগুলি গান গেয়ে ফেলেছি আমি, যেগুলি তো এখন ভাবি যে আমাদের আসলে স্বর্ণালী স্মৃতির পাতায় যে গানগুলো চির অম্লান হয়ে থাকে, এখনো ভালো ভালো গান হচ্ছে, সময় তো থেমে যায়নি। 80 দশকের গান হচ্ছে। এই একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই এবার, এই যে বললেন যে এখনো অনেক ভালো ভালো গান হচ্ছে, নিশ্চয়ই হচ্ছে, অবশ্যই হচ্ছে, কিন্তু সেই গানগুলো কেন আমাদের স্মৃতির পাতায় এইভাবে স্বর্ণাক্ষরে থাকছে না? কেন আমরা খুব সহজে গানের কথাগুলো এবং সুরগুলো ভুলে যাই? গানের বাণীর জন্য। গানের বাণী এমন একটা অবস্থায় চলে আসে, কেউ গাইছেন যে তুই বা এটা একটা বিষয়, এটাকে এই জায়গা থেকে আমি স্টপ রেখে আমি গানের বাণীর জন্যই কিন্তু গানগুলো দাঁড়াচ্ছে না, একটা অর্কেস্ট্রেশন ব্যাপার। আমি সাম্প্রতিককালে কিছুদিন আগে আমি কলকাতায় গিয়েছিলাম একটা অ্যালবাম করতে, শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দ সারদা মায়ের উপরে আমারই শুরু করা গান, বানানলাল দত্তের লেখা। তো ওই গানগুলো অ্যারেঞ্জমেন্ট করতে আমি নিয়ে গেছিলাম দুর্বাদল চ্যাটার্জি খুব নাম করা বেহালাবাদক এবং অনেক বড় অ্যারেঞ্জার, বিশাল একজন মানুষ। তো হোটেলে যখন গানটা করে কথা প্রসঙ্গে গানটা আস্তে আস্তে বলে উনি বলছিলেন যে দাদা তোমাদের ঢাকার ছেলেমেয়েদের টোনাল কোয়ালিটি এত ভালো, ওরে বাপরে বাপ, কিন্তু যে গান করতে আসে গানের বাণীগুলো খুব দুর্বল, কিছু কিছু ভালো। তো দেখেন তাদের মধ্যে তিনি কত প্রতিদিন উনি গান রেকর্ডিং করছেন, কিন্তু এই যে একটা অ্যাপ্রিসিয়েশন আমাদের নতুন ছেলেমেয়েদের, যে উনি বলছেন টোনাল কোয়ালিটি এত সুন্দর, যেটা আমাদের কলকাতা তো খুব কম, যারা আসে তাদের মোটামুটি একটা গড়পথ একটা স্ট্যান্ডার্ড। কিন্তু জানো দাদা, উনি বলছেন যে গানের কথাগুলো খুব মাঝে মধ্যে দু একটা, এইটা একজন শিল্পীকে বাঁচিয়ে রাখতে পারে কিন্তু তার গানের কথা। তো আমার খুব ভালো লাগলো যে এত বড় একটা অ্যাপ্রিসিয়েশন করলেন আমাদের। তো এই জন্য বলছি যারা নতুন গান গাইছেন এর বাণীর দিকে একটু খেয়াল করা উচিত, কারণ কথাই তো আজ আমরা বলি না ওনার কথা ভালো লাগে না, দূর কথা ভালো লাগে, ওরা কী গান শুনবো। এটাকে যদি আরেকটা জিনিস নতুন প্রজন্মের শিল্পী যারা আছে তারা পুরোনো গান অন্যের গান গাইবেন, তারাই তো এখন বেশি গাইছেন না, তো তাদের উচিত যে বাণীর দিকে একটু খেয়াল করা আর নিজেদের গান করা। বিষয়টা একটু বলতে চাই যে তাহলে প্রচুর গান ওদের গান করছে, বেসিক গান হচ্ছে, কিন্তু বাণীটা আরো, কারণ এখনো মানুষের মধ্যে তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়, যদি সে চুজি হয় যে আমি অনেক বেশি গান না করে হয়তো গান কিছু অল্প করব, কিন্তু আমার গানের কথাগুলো এইটি হওয়া উচিত, সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। নাহলে এই সমস্ত গানে কোথায় শিখছে তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়, গানের খাতায় স্বরলিপি লিখে সোনার আলোয়, তারপর এই সমস্ত গান কেন ফিরছে মানুষের মুখে মুখে? বিষয় গায়ক তো আছে, সুর আছে, কিন্তু প্রথম মানুষের কানে বাজে কথাটা তুমি কি দেখেছো কবু। এটা এখন এই গানটা যদি একটু সাদা মাটা সুরে উনি শুরু করেছেন, কিন্তু এই সুর এখনো মানুষের কানে বাজে, মানুষ গাইছে, কারণটা কি? এই যে গান যে গানের খাতায় স্বরলিপি লিখে বলো, সাধারণ মানুষ কিন্তু কথাটা মুখস্থ গাইতে পারে এবং সে কথাও মনে রাখছে এবং গাওয়ারও চেষ্টা করছে, তার গায়িকা হোক আর না হোক। 90 দশকের গান হয়েছে, গান যে হচ্ছে না, কিন্তু গান থেকে তো গান তো মানুষের কাছে দীর্ঘস্থায়ী হতে হবে, তো হয়তো হচ্ছে 1 মাস 2 মাস তারপরে একটা আসছে। আমার কথা হলো যে আমরা তাদেরও একটু দায়িত্ব, যে যারা সিনিয়র ছিলেন তারা দায়িত্ব নিয়ে তারা অনেক গান গেয়েছেন, শুধু রেডিওতে, টেলিভিশন তখন একটা ছিল, তারা যেহেতু এখন পপুলার, তাদেরকে মানুষ ভালোবাসে, আমাদেরকেও ভালোবাসেন, আমরা এখন একটা ইয়ের পর্যায়ে চলে গেছি, কিন্তু তাদের দায়িত্ব পড়েছে, দে আর দি ফাইটিং ফোর্স আমাদের গানের এতে। তো ভালো ভালো যারা গান লেখেন এখনো যারা জীবিত আছে বা তরুণ প্রজন্ম, তারা তাদের কন্টেম্পোরারি গীতিকারকে নিয়ে তারা গাইবেন, কিন্তু একটু বুঝে শুনে গাইলে দায়িত্ববোধ তো থাকতে হবে। শুধু আমি অমুক তমুক, এটাতে সময় প্রয়োজন আসলে গান গাইলে হবে না, যেহেতু একজন সঙ্গীত শিল্পী তার দায়বদ্ধতা আমাদের গানের জায়গা থেকে কিন্তু আমরা সঙ্গীতের প্রতি আমরা দেশকে গানের
গানের ভালো গানের বিনির্মাণ করবো, আমরা নির্মাণ করব, এটা তার রেসপন্সিবিলিটি থাকা উচিত। অবশ্যই। এবং আরেকটা দিন আমি বলছি আজকে সুবাদে প্রায় বলি, যারা লোকগান গাইছেন যেমন সাইজিদ থেকে শুরু করে সবাই, এদের গান যেভাবে গা হয় সেভাবে গাইবেন, সুরকে বিকৃত করবেন না। হ্যাঁ, কন্টেম্পোরারি মিউজিক ইনস্ট্রুমেন্ট নিয়ে গাইবেন, কিন্তু গানটা যেন গানের মতো থাকে, আমার মা যেন মায়ের মতোই থাকে, স্বকীয়তাটা বোঝে মাকে এমন অলঙ্কৃত করবো না যে লিখতে হবে এটি আমার মা, এটি বলা সহজ সরল। যদি মানে যারা বুঝেন তারা অল্প কথাই বোঝেন, যে মাকে এমনভাবে সাজাবো না যাকে মা আমার মাকে চেনা জানে। আমার এটাও ঠিক যে আমার কোনো রাইট নেই আমার বেসিক জিনিসকে, বেসিকের মূলে আঘাত করা। যদি আঘাত করেন বুঝে শুনে আঘাত করবেন, কারণ বেসিকে আঘাত করলে সৃষ্টি হবে, নাহলে অনার সৃষ্টি হবে। হ্যাঁ, বেসিক জিনিসকে আঘাত করে সৃষ্টি হবে না অনার সৃষ্টি। তো আমাদের যে হেরিটেজকে কখনো আমরা সমৃদ্ধ করব, কিন্তু এমনভাবে সমৃদ্ধ করব যে হেরিটেজকে হারিয়ে যেন না, এক বিন্দু যেন হারিয়ে না যায়, শুধু গানের ব্যাপারে না, সমস্ত ব্যাপারে। আপনার কথা শুনতে এত ভালো লাগছে এবং আমি জানি এই কথা যতই শুনবো মুগ্ধ হয়ে শুনতেই থাকবো, সেটা গান হোক আর কথা হোক। সময়ের পরিক্রমায় কিন্তু দাদা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আমাদের বিদায় নিতে হবে। বাট বিদায় নেবার আগে আমি যেটা করতে চাই সেটি হচ্ছে আপনাকে অনেক অনেক অভিনন্দন দাদা, নতুন আপনার এই প্রাপ্তি 21 পদক। এটি শুধুমাত্র আপনার নয়, আমরা যারা আপনার শ্রোতা আছি, আপনার ভক্ত আছি, সঙ্গীত প্রেমী আছে, পুরো বাঙালি জাতির প্রাপ্তি। 21 যারা শহীদ হয়েছেন, তারপরে 71-এ যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি আমি ডেডিকেট করছি। অনেক অনেক ধন্যবাদ, এবং বাংলা ভিশন পরিবারের পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা, শুভকামনা সবসময়ের জন্য। ধন্যবাদ দাদা আমাদের মাঝে আজ আসার জন্য। আমি খুশি বাংলা ভিশন দেখেছেন একদম প্রাপ্তির প্রথম প্রহরে, কিন্তু মনটা খুবই খারাপ। এটাই বলছি যে যাদেরকে আমরা হারিয়েছি, যারা আত্মীয় স্বজন যারা আছে, তাদের এই শোক সইবার জন্য ঈশ্বর তাদেরকে সেই শক্তি মনোবল সেটাই জানাচ্ছি। ধন্যবাদ দাদা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সকালবেলার রৌদ্রের আয়োজন। আমি শান্তা জাহান ছিলাম আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে। আর একই সাথে আজ আরও একবার বলতে চাই, 21 ফেব্রুয়ারি আমাদের সকল ভাষা শহীদদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং সেই সাথে সমবেদনা জানাচ্ছি আরও একবার চকবাজারে অগ্নিকাণ্ডে মৃত সকলের প্রতি। আল্লাহ তাআলা যেন তাদের পরিবারকে শেষ শোক সইবার যে দৃঢ় মনোবল সেটি যেন দেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর কাটুক আপনাদের দিনটি, এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।